পাঠ করছি রিমা বিশ্বাসের লেখা গল্প মুহূর্তের ভালো লাগা। ব্যালকনিতে রাখা টবের গাছে জল দিতে দিতে কোয়েলের মনে হচ্ছিল এইটুকু সময় স্বস্তি। এরপর শুরু হবে ডাকাডাকি, হাঁকাহাঁকি। সারাদিন ইঞ্জিনের মতো ছুটতে ছুটতেই তো চলে যায়। সকাল 6:30, নরম রোদটা ব্যালকনির উপর ছড়িয়ে। কলিং বেল বাজলো। পেপারওয়ালা তবে কাগজ দিয়ে গেল নিশ্চয়ই। এইবার নিভৃতে ব্যালকনির হাওয়া খেতে খেতে এক কাপ চা খাবে কোয়েল। খুব ভালো লাগে সকালের এই সময়টুকু। চেয়ারে বসে ঠান্ডা হাওয়াটা উপভোগ করা যায়। কয়েকটা পায়রার নৃত্য দেখা যায়। রাস্তা দিয়ে জনা কয়েক লোকের আনাগোনা। বীরেশদার হাঁপাতে হাঁপাতে মর্নিং ওয়াক। না, আর সময় বরাদ্দ নেই। এবার উঠতে হবে কোয়েলকে। বাথরুমে ঢোকার সময় হয়ে গেছে। কমোডে বসে মনে পড়ল ইন্স্যুরেন্স পলিসির প্রিমিয়ামের ডেটটা আগামীকাল। সৌমেন নিশ্চয়ই ভুলে বসে আছে। সৌমেনকে মনে করাতে হবে আজই। এবার বাসি কাপড় কাচতে কাচতে আর একটা কথা খেয়াল পড়ল। আজ তুতুনের নতুন অঙ্কের টিউশন শুরু হচ্ছে। বেমালুম ভুলে গিয়েছিল তো। তুতুন কি অঙ্কগুলো একবার ঝালিয়ে রেখেছে? নইলে প্রথম দিন গিয়েই মাস্টারের না ব্যাড ইমপ্রেশন হয়। এবার স্নান সেরে কোনো রকমের শাড়িটা জড়িয়ে মুখে যেমন তেমন করে ক্রিম ঘষে ঠাকুর ঘরে ঢোকা। কাল সন্ধেবেলায় ফুল কিনে এনেছে নিজেই। জল, ফুল, মিশ্রি দিয়ে চোখ বুজে সবে মন নিবেশের চেষ্টায় বসেছে, তখনই কিছু ভাঙার শব্দ কানে এলো। সঙ্গে সঙ্গে ভুরুতে ভাঁজ পড়ল বিরক্তি আর উদ্বেগে। কি ভাঙল রে বাবা? কে করলো এই তাণ্ডবটা? ছুটে পালানো মনটাকে জোর জবরদস্তি টেনে এনে বসিয়ে দিল আদ্যাস্তোত্র পাঠে। আউড়ে চলেছে রাজস্থানে জয়ী নিত্যং প্রসন্ন সর্বদেবতা। এবার কানে শাশুড়ির গলার স্বর এসে ঠেলা মারছে। এ কি করেছিস? তুতুনের গলা। পড়ে গেল। কোয়েল ছড়িয়ে পড়া মনকে আবার একত্রিত করল। পাতালে বৈষ্ণবী রূপা, সিংহলে দেব মোহিনী। সর্বনাশ, এত রক্ত পড়েছে? শাশুড়ির গলায় আতঙ্ক। আর কত মন বসাবে কোয়েল? পটাং করে চোখ খুলে কোয়েল ঠাকুর ঘরের দরজা দিয়ে ডাইনিং হলে উঁকি মারল। তুতুন আর ওর ঠাকুরমা কিছু একটা করছে। ওই দিকে দৃষ্টি রেখে লাইন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। শাশুড়ি ধীর পায়ে এগিয়ে এলেন। তোমার কি দেরি হবে? তোমার কি দেরি হবে? তুতুনের হাত কাঁচের গ্লাসে কেটেছে। তুতুন! জোরে চিৎকার ছুড়ল কোয়েল। ছোট থেকেই ওর পুজো পাঠে বড় নিষ্ঠা, তাই শত কাজে পুজো নিজের হাতেই করে। তারপর একজন জ্যোতিষী বলেছেন রোজ প্রাতে আদ্যাস্তোত্র পড়বে, কিন্তু এরা তাও পড়তে দেবে না। দুদণ্ড শান্তি নেই কপালে। রাগটা গিয়ে পড়ল তুতুনেরই ওপর। আজ নতুন টিউশন, আজই কাণ্ডটা বাঁধালি? কে বলেছিল সকাল সকাল কাঁচের গ্লাস বের করতে? তুতুনের হাতে ব্যান্ডেজ মারছে, ওদিকে চেঁচাচ্ছে সৌমেন। চা কখন দেবে? তোমাদের চিৎকারে সকাল সকাল মাথা ধরে গেল। রান্নাঘরে ঢুকে চায়ের জল চাপিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:30। মানে মঞ্জু আজ কামাই দিল। এখনই সৌমেনের অফিস যাওয়া তাড়া লাগবে। তাড়াতাড়ি গ্যাসের এক পাশে ভাত চাপালো, আর এক পাশে ডাল। ফ্রিজ থেকে মাছ বের করাই ছিল। ধুয়ে ভেজে কোনো রকমে ঝোল করা হলো। সৌমেনের আবার ডালের সঙ্গে ভাজা চাই। ঝটাঝট পটল কেটে ভেজে নিল তড়িৎ বেগে। 1 ঘন্টার মধ্যে 2 হাতে 10 হাতের কর্মক্ষমতা একত্রিত করে সৌমেনের খাওয়া রেডি টু সার্ভ। তাতেও দেরি হয়ে গেছে। সৌমেন তাড়াহুড়ো করছে। দেরি হয়ে গেল? এত দেরি হয়ে গেল? ছাড়িয়ে দাও। এত কামাই করলে রাখতে হবে না অমন লোক। কাতলা মাছের পেটিটা ওর পাতে দিল কোয়েল। সকাল থেকে মেজাজ খাট্টা। সৌমেনের কথায় তাল মেলালো। কালই তাড়াবো। শ্বশুরমশাই ডাইনিং টেবিলে চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিলেন। খবরের কাগজ সরিয়ে বললেন, যাকে রাখবে সেই কামাই করবে। তার চেয়ে যতটুকু হেল্প পাচ্ছ তাতে তুষ্ট থাকো। শাশুড়িমা বললেন, আজ বিকেলে মামনিরা সবাই আসবে বলছে। কপালে ভাঁজ পড়ল কোয়েলের। মামনি ও ননদ? তারা এলো মানে? মাছ রে, মাংস রে, লুচি রে, পায়েস রে, রান্নার অন্ত নেই। কটমটিয়ে কোয়েল তাকালো সৌমেনের দিকে। সৌমেন মাথা নিচু করে পেটির মাছ খাওয়ায় মন দিয়েছে। শ্বশুরমশাই চেয়ার ছেড়ে উঠলেন। বললেন, আমায় আর 1 কাপ চা দাও, নইলে বেগ পায় না। আমি আমার ওইটি না সেরে বাজারে যেতে পারি না। শাশুড়ি মায়ের হাঁটু ব্যথা, তাই উনি দুলে দুলে হাঁটেন। শ্বশুরমশাইয়ের পিছন পিছন হাঁটা দিলেন। সঙ্গে বলে গেলেন, চিংড়ি নিয়ে নিও, আর খাসির মাংস নেবে। ভালো তোপসে পেলে নিও, সুধাংশু ভালোবাসে।
আরও কি কি বলছে কে জানে। তারা এখন তাদের ঘরে। ওই আর এক ঝামেলা এসে জুটল। একে রান্নার লোক নেই, তাতে এত লোকের হাঙ্গামা। অসহ্য। এত রাগ হচ্ছিল কোয়েলের যে ইচ্ছে করছিল সৌমেনের গলাটাই টিপে দেয়। ঝাঁঝালো গলায় কোয়েল বলল, এটা কি হলো সৌমেন? আজ মঞ্জু আসেনি, মা দিদিদের আসতে বারণ করতে পারতো না? আজ সন্ধেবেলা তুতুনের টিউশন, আমাকেই তো নিয়ে যেতে হবে। সৌমেন চেয়ার ছেড়ে উঠে পড়েছে। হাত মুখ ধুয়ে শার্ট প্যান্ট পরে রেডি। ওয়ালেট পকেটে ভরে কোয়েলকে বলল, দিদিও তো এ বাড়ির মেয়ে, ওকে আসতে বারণ করা যায়? ওকেও তো ওর বাড়িতে খাটাখাটনি করতে হয়, এটুকু বোঝার চেষ্টা করো। সৌমেনের অমৃত বাণী ঝরিয়ে অফিসে বেরিয়ে পড়ল। পুরো দিন খেটে মর এবার। আচ্ছা, কোয়েল কি দিদিকে আসতে বারণ করেছে? আগে থেকে বললেই তো মঞ্জুর সঙ্গে সেভাবেই কথা বলা যেত। সন্ধ্যে 7টা থেকে তুতুনের টিউশন। কোনো রকমে শাড়ি পেঁচিয়ে কপালে টিপটা বসিয়ে তুতুনকে নিয়ে বেরিয়ে পড়ল কোয়েল। অটোতে 4টে স্টপেজ। অর্চনাদের বাড়িতেই 4জন ছাত্র জড়ো হয়েছে। স্যার ভালো অঙ্ক করায়। তুতুনের বন্ধুর মা অর্চনা, সেই থেকেই পরিচয়। ওদের কমপ্লেক্সে ঢুকতে সামনে পার্ক, সুইমিং পুল। দেখেই বোঝা যাচ্ছে জায়গাটায় বসবাস করতে গেলে অর্থকরী বুনিয়াদ মজবুত থাকা দরকার। অর্চনাদের ফ্ল্যাটটা অনেক বড়। ওরা যেতে অর্চনা পড়ার ঘরে নিয়ে গেল তুতুনকে। আগে থেকেই 3জন অপেক্ষা করছে। সুন্দরভাবে গোছানো প্রত্যেকটা ঘর। অর্চনা হালকা তুঁতে রঙের শাড়ি পরে, চুলটা ক্লাচানাটা। হালকা সাজগোজে ভারী মিষ্টি লাগছে অর্চনাকে। কোয়েলের মনে হলো একটু ভালোভাবে তৈরি হয়ে এলেই হতো। অর্চনা বলল, ওরা এ ঘরে পড়ুক, চলো আমরা অন্য ঘরে গিয়ে বসি। ওর সঙ্গে গেল কোয়েল। অর্চনা আর কোয়েল ওদের বেডরুমে বসে গল্প করছে। অর্চনার বরের অটোমোবাইলের বিজনেস, খুব ব্যস্ত মানুষ। তাও বছরে একটা হলিডে প্ল্যান করতেই হয়, নইলে সবাই হাঁপিয়ে ওঠে। এরই মাঝে কাজের মেয়েটি বলে গেল, বিক্রমবাবু এসেছেন। অর্চনা ব্যস্তভাবে বলল, ভিতরে ডাক, ভিতরে ডাক। সুঠাম চেহারার এক ব্যক্তি ওদের ঘরে ঢুকলো। গায়ের রং মাজা, নাকটা মুখের মধ্যে স্পষ্ট, ব্লু জিন্স আর সাদা ইন করা শার্ট, চোখে রিমলেস চশমা। অর্চনা হাসি মুখে আলাপ করালো, ইনি হলেন বিক্রম ব্যানার্জি, আমার বাল্যবন্ধু। ভদ্রলোক হাত জড়ো করে প্রণাম জানালো। বিনিময়ে কোয়েলও করজোরে হাসল। অর্চনা বলল, বিক্রমের অনেক ট্যালেন্ট, এখন কলকাতায় এসেছে। তবে ওর কাজটা মুম্বাইতে, ক্যালেন্ডার শ্যুট করে। অনেক নামি দামি মডেলকে দাঁড় করিয়ে দিয়েছে। বিক্রম একগাল হেসে বসলো কোয়েলের পাশে। ওর কথা ছাড়ুন, ও আমার প্রশংসা করতে ভালোবাসে। অর্চনা কপট কোপে বলল, কেন ছাড়বে আমার কথা? তুই এইবার তোর ফটোগ্রাফির জন্য অ্যাওয়ার্ড পাচ্ছিস না? অর্চনা এবার কোয়েলের দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, ও ছোটোর থেকেই ভালো আঁকতো। মৌ, প্লিজ তুই থামবি? হাসলো অর্চনা। ও আমায় মৌ ডাকে, আমার ডাকনাম মৌ। অর্চনা সোফা ছেড়ে উঠল। তোমরা গল্প করো, আমি স্ন্যাক্স নিয়ে আসছি। কোয়েল বলল, আমার জন্য কিছু এনো না প্লিজ। বিক্রম বাধা দিল, তা বললে হয়? আমি খাবো, আপনি দেখবেন। মৌ, তাড়াতাড়ি যা, আমার ফেভারিট ফিশ কাটলেট বানিয়ে রেখেছিস তো? মুচকি হেসে চলে গেল অর্চনা। কোয়েল আলগা হাসল। মুম্বাইতে আপনার ফ্যামিলি আছে? কাজই ফ্যামিলি। মা বাবা কলকাতায় থাকেন, তাই মাঝে মাঝে আসতে হয়। আপনি কি করেন? বিক্রম জানতে চাইল। প্রশ্নটায় কোয়েলের কেমন যেন অস্বস্তি হলো। কিছুই তো করে না কোয়েল, জাস্ট একজন হাউসওয়াইফ। অথচ কাঁধে ব্যাগ নিয়ে ছোটাছুটি করে টিউশন, স্কুল করে এমএ ডিগ্রিটা তো ব্যাগে পুড়েছে। সে এখন আলমারিতে বন্ধ। কোয়েল অস্বস্তিটা হাসিতে চাপা দিয়ে বলল, কি আর করব, বাড়ির কাজ সামলাতেই দিন যায়। বিক্রম একভাবে তাকিয়েছিল কোয়েলের দিকে, তারপর বলল, আপনার হাসিটা বেশ মিষ্টি। অজ্ঞাত এক পুরুষের কাছ থেকে আচমকা কমপ্লিমেন্ট পেয়ে গাল দুটো নিজের অলক্ষ্যেই লাল হয়ে গেল কোয়েলের। একটা শিশির ভাব বয়ে গেল শরীরে। আপনার হাজব্যান্ড নিশ্চয়ই আপনার হাসির উপর কবিতা টবিতা বলেন? হেসে হেসে কোয়েল কৌতুক মিশ্রিত কণ্ঠে বলল, বাড়িতে আমরা একে অপরের সঙ্গে কথা বলারই সময় পাই না, আবার হাসির প্রশংসায় কবিতা। আপনি বিয়ে করেননি, তাই আপনি এই সকল বিষয়ে একেবারেই অনভিজ্ঞ। আপনি যা বললেন তাতে ভবিষ্যতে বিয়ের ইচ্ছেটা একেবারেই মরে গেল। বয়স আমার 38। বিয়ের জন্য সকাল বিকেল মা জপমালা জপছেন। ভেবেছিলাম বিয়ের পিঁড়িতে বসবো এই বছর, কিন্তু আপনি যা বলছেন তাতে বিয়েটা তো বড়দের ষড়যন্ত্র মনে হচ্ছে। আরে তা কেন, সবার হয় না হয়তো।
তবে যে বললেন আমি বিয়ে করিনি বলে বিয়ে সংক্রান্ত ব্যাপারে অনভিজ্ঞ। তার মানে যারা বিয়ে করে অভিজ্ঞতা লাভ করেছে তাদের ধারণা আর আপনার মত এক হওয়া উচিত। কোয়েল দোকান ধরে বলল, ঘাট হয়েছে, আর বলবো না। তবে স্বীকার করছেন আপনার হাজব্যান্ড আপনার হাসি, আপনার চাহনির প্রশংসা করেন, কিন্তু আপনি সেটা আমায় বলতে চাইছেন না। বিক্রম ভ্রু নাচালো। কোয়েল হাসি হাসি মুখে মাথা নিচু করে রইল। কিছুক্ষণ চুপ করে থেকে বিক্রম গুনগুন করে একটা হিন্দি গানে দু এক কলি গাইছিল। আব মুঝে রাত দিন তুমহারি হি খায়াল হ্যায়। আপন মনে, বেশ ভালো গলার স্বর, সুরতালও আছে। গান গুনগুন করতে করতে বিক্রম একবার ফিরে তাকালো কোয়েলের দিকে, বলল, আপনি গান জানেন? কোয়েল গান জানে না তা নয়, অনেক ছোটবেলা মা হারমোনিয়াম দিয়ে জোর করে বসাতো, তারপর কয়েক বছর শিখেছিল আর কন্টিনিউ করা হয়নি, তাই জানে না কথাটাও মিথ্যে বলা হবে। বলল, একটু আধটু। এবার বেশ আগ্রহে ওর দিকে ঘুরে বসলো বিক্রম। বলল, সেটা কি রকম? একটু থতমত খেয়ে কোয়েল বলল, ভালো করে নয়, 2 লাইন ধরুন। চোখ বড় বড় করে কোয়েল বলল, হ্যাঁ? আরে গানই না, 2 লাইন। ভালো কি মন্দ বিচার করার কি দরকার? আমরা মিউজিক শোয়ে জাজ করতে বসেছি কি? গান গান। কোয়েলের মনে হচ্ছিল, আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেল তো। মেয়েকে পড়াতে এনে কোয়েল একটা অচেনা লোকের সামনে বসে গান গাইবে? লোকটার চরিত্র ঠিক আছে তো, নাকি মাথা খারাপ? অর্চনা কি এমন লোকের সঙ্গে তবে ওকে বসাতো? একটু বিরক্ত হয়েই কোয়েল বলল, দূর মশাই, বললেই গাওয়া যায় নাকি? আপনারা কত ভাবনা চিন্তা করে কাজ করেন। অবাক হওয়ার মুখভঙ্গি করে বিক্রম বলতে লাগলো, আমি যখন যা মনে হয় করি। গাইতে ইচ্ছে হলে খোলা গলায় গাই, সুরতালে চিন্তা করি না। কখনো ফাঁকা ঘরে চেঁচিয়ে চেঁচিয়ে কবিতা বলি। বৃষ্টি পড়লে এখনও বাচ্চাদের মতন ভিজি। কখনো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি একাই। খোলা আকাশ আর উন্মুক্ত রাস্তার উপর হাওয়া চিরে আমার গাড়ি ছুটছে, আমি গলা ছেড়ে সুর আর তাল ভুলে গাইছি। দারুণ লাগে। বরের সঙ্গে যাওয়া হয় লং ড্রাইভে। হুট করে আবার কোয়েলকে নিয়ে পড়ল লোকটা। হুটহাট প্রসঙ্গ বদলে কোয়েলকে নিয়ে পড়ছে কেন? থতমত খেয়ে কোয়েল বলল, আপনার শখ আর আমাদের শখের অনেক তফাৎ। মধ্যবিত্ত পরিবারে গাড়ি লং ড্রাইভ হয় না। আহা, আমিও মধ্যবিত্ত বাড়ির ছেলে। বাড়ির ডাকনাম বাবলু। সরকারি স্কুলে পড়েছি। বাবা সরকারি কর্মচারী ছিলেন। এখন নয় পয়সা কড়ি হয়েছে, তবে লং ড্রাইভে না গেলেও হাতে হাত ধরে রাস্তায় হাঁটলেও তার মজা আলাদা, আরও রোম্যান্টিক। জল জ্বলে চোখে তাকালো বিক্রম। বুকটা কেমন ধুকধুক করে উঠল। কেন কে জানে। ঢোক গিলে কোয়েল বলল, আপনি বিয়ে করে ফেলুন, আর আপনার বউ খুব খুশি হবে আপনাকে পেয়ে। বিক্রম হাসল। বলছেন, এই খুশি হওয়ার কথাটা বউ বলবে বলে আপনার মনে হয়? আপনি যেমন বলছেন সেভাবে জীবনটাকে কাটানো গেলে তো খুশি হওয়ারই কথা। থেমে থেমে বলল কোয়েল, আপনি আপনার লাইফ নিয়ে নিশ্চয়ই হ্যাপি? হ্যাপি? খুশি কি কোয়েল? জীবন থেকে কি এই চেয়েছিল? খালি ছোটা, কিন্তু কোনো অ্যাচিভমেন্ট নেই। অ্যাচিভমেন্ট কি শুধুই মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোই? কোয়েল কি এখন এটাই জীবনের একমাত্র লক্ষ্য? অন্যমনস্কভাবে কোয়েল বলল, মেয়েটা নিজের পায়ে দাঁড়ালে তখন নিজেকে নিয়ে ভাবব। কেন, তার আগে নয় কেন? এখন সময় কোথায়? বিজ্ঞের মতন মাথা নাড়িয়ে বিক্রম একটা দীর্ঘশ্বাস ফেলল। বলল, তবে এখন লাইফটা আপনি ভরপুর এনজয় করুন। কোয়েল হাসল। আপনি এমন বললেন যেন আমার এখন ছুটি কাটানোর সময়। এই তো সময় ম্যাডাম। এরপর যখন গেঁটে বাদ ধরবে তখন কি ইচ্ছে করবে লম্বা রাস্তা ধরে হাঁটার, বা প্রথম বৃষ্টির সঙ্গে নিজেকে হারিয়ে ফেলার? ইচ্ছে করবে কি শীতের রোদে খোলা আকাশের নিচে শুয়ে সুচিত্রা ভট্টাচার্যের অন্য বসন্ত পড়ার? ইচ্ছে হবে ফুচকা মুখে পুড়ে প্রিয়তমের দিকে চেয়ে চোখে চোখে কথা বলার? যদি মনে হয় এসব 60 পেরিয়েও পারবেন, তবে তো বলতে হয় আপনি এখন নার্সারিতে আছেন। একটা ছোট্ট শ্বাস ফেলে কোয়েল বলল, এসব পেরিয়ে এসেছি। তখন কলেজে পড়তাম, তখন অনেক স্বপ্ন ছিল, বিচিত্র সব চিন্তাভাবনা। এখন বুঝি বাস্তবটা দৈনন্দিন জীবন। সেখানে কখনো কোনো ব্যতিক্রম কিছু ঘটে না, চলে, চলতেই থাকে একঘেয়েভাবে। এইটাই হয়তো হয় সবার সঙ্গে। দুপাশে মাথা নাড়ল বিক্রম। হতে দেন তাই হয়। এসব সামান্য সামান্য জিনিসগুলো কি আমাদের নিজেদের হাতে থাকে না? কি জানি,
আমি তো সময়ই পাই না। স্যাড, সো স্যাড ম্যাডাম। লাইফটা কি শুধুই ছুটি নিয়ে গেলে হয়? ফিলও তো করতে হয় কখনো কখনো। আপনি করবেন। আশা করছি আপনার ওয়াইফ সেই জন্য খুব সুখী একজন মানুষ হবেন। নিশ্চয়ই হবে। আমি আমার বউকে কখনো দুঃখ দেব না, দুঃখী থাকতেই দেব না। বিক্রমের কথাটা শুনে হাসি পেল কোয়েলের। মনে হচ্ছিল লোকটার বয়সই বেড়েছে, এখনও ছেলে মানুষই যায়নি। অর্চনা ট্রেতে ফিশ ফ্রাই নিয়ে হাজির, সঙ্গে সস, চাটনি। বিক্রম প্লেট তুলে নিয়ে একটা ফিশ ফ্রাইতে কামড় দিয়ে মুখ খুলে হা হা করছে। অর্চনা ব্যস্ত হয়ে বলল, তুই বড় হবি না বাবলু? ঠান্ডা হতে দিবি তো। জানো তো, ছোটোর থেকে এইরকম ছেলেটা। অর্চনার কথার মধ্যে স্নেহ জড়ানো। ওদের সম্পর্কের মাঝে এখনও শৈশবের স্মৃতিগুলো সতেজ হয়ে রয়েছে। অর্চনা এমনভাবে চেয়ে যেন বিক্রম একটা বাচ্চা ছেলে, বুঝি ঠিক করে খেতেও জানে না। বিক্রম মন দিয়ে খাচ্ছে ফিশ ফ্রাই, চাকুম চুকুম আওয়াজ করছে মুখ দিয়ে। মৌ, তুই বানিয়েছিস? অর্চনা হেসে বলল, তুই খেতে চাইলে না বানিয়ে পারি? লাভ ইউ মৌ, লাভ ইউ। ইউ আর টু গুড। দু আঙুলে বিক্রম বোঝালো অর্চনা কেমন ভালো। হেসে ফেলল অর্চনা। আচ্ছা হয়েছে, এবার খা ঠিক করে। কোয়েলও কামড় দিল ফিশ ফ্রাইতে। সত্যি সুস্বাদু। বলল, খুব টেস্টি। রেসিপিটা নিতে হবে। আপনারা মহিলারা বড্ড উদার মনের হন, চিবোতে চিবোতে বলল বিক্রম। কেন বলছেন? কোয়েল তাকালো বিক্রমের দিকে। ফিশ ফ্রাইতে কামড় দিয়ে যেই স্বাদটা জিভে ঠেকল, অমনি মনটা ছুটল বরের কাছে। তাই রেসিপির সন্ধানে আপনার মস্তিষ্ক কৌতূহলী হয়ে উঠল। এবার এই স্বাদটা আপনি আপনার হাজব্যান্ড, মেয়ে ও পরিবারের সদস্যদের দিতে চান। আমরা তো খাবো, ভুলে যাব, আর কারো কথা ভাববো না। আই থিঙ্ক মেন আর সেলফিশ বাই নেচার। অর্চনা ঠোঁট চেপে হেসে বিক্রমের পিঠে হাত বুলিয়ে বলল, আহা, কি খাঁটি কথাই না বলেছিস। নে, ভালো করে খা, কাল আবার বানাবো। হা হা করে হেসে উঠল বিক্রম, সঙ্গে অর্চনা আর কোয়েল। তুতুনের পড়া হয়ে গেছে, ওরাও মজা লুটেছে ফিশ ফ্রাইয়ের। এবার কোয়েলও ফিরবে, সোফা ছেড়ে উঠেছে। হঠাৎ বিক্রম বলে উঠল, আপনার নামটা? কোয়েল। মৃদু হেসে নাম বলল কোয়েল। বাহ, সুন্দর নাম। তা কোয়েল, শুনুন, গান গাইবেন। বরকে না শোনালেও নিজের জন্যই গাইবেন। আর লং ওয়াক, সেটা কিন্তু ভীষণ রোম্যান্টিক। আমি আমার বউকে নিয়ে এবার ড্রাইভে নয়, ওয়াকেই যাব। বেশ জোর গলায় বলল বিক্রম। তুতুনকে সঙ্গে করে অর্চনাদের বাড়ি থেকে বেরিয়ে এলো কোয়েল। অটোতে উঠেছে। অটোর দুপাশ দিয়ে ঠান্ডা হাওয়া যেন জড়িয়ে ধরছে। আজ মনটা হঠাৎ ভালো হয়ে গেল। অনেক দিনের গুমোট গরমের পর কোথাও বৃষ্টি পড়লে ঠান্ডা হাওয়া ছাড়লে যেমন ভালো লাগে, গরম থেকে রেহাই মেলার সুখ, একটা স্বচ্ছন্দ আরামের, ঠিক তেমনই লাগছিল কোয়েলের। অর্চনাদের বাড়ি থেকে বেরোবার সময় কোয়েলের শাড়ির আঁচলটা সোফার পাশে রাখা মূর্তির সঙ্গে আটকে গিয়েছিল। বিক্রম ছাড়িয়ে দিল। ঠিক সেই সময় বিক্রমের সঙ্গে চোখে চোখ পড়েছিল কোয়েলের। আচমকা হৃৎপিণ্ড ছলাৎ করে উঠেছিল। কি ব্রাইট বিক্রমের চোখ দুটো, একদম অন্তরে গিয়ে বেঁধে। বিক্রমের মধ্যে একটা প্রেমিক লুকিয়ে আছে। প্রেমিক বোধহয় চেষ্টা করে হওয়া যায় না, তার জন্য হয়তো চাই একটু অন্যরকম মানসিকতা। এই কটা ঘন্টা কোয়েলকে কতগুলো ভালো লাগার অনুভূতি দিয়ে গেল ছেলেটা। কেমন যেন যন্ত্রের মতন চলছিল কোয়েল। কিন্তু মানুষের মন যে কত বৈচিত্র্য চায়, কত আবেগ, কত রোমান্স, তবে বাঁচার কত সুখ, কত আনন্দ। কোয়েলের নিজেকে আবার ষোড়শী মনে হচ্ছে। এখন তো হিন্দি গানে দুকলিও মনে থাকে না, আগে সব মনে থাকতো। রাত্রে শোবার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে অনেক চেষ্টায় দুকলি মনে পড়তে গাইল কোয়েল। চড়ি চড়ি জব নজরে মিলি, চড়ি চড়ি জব গাইতে গাইতে চোখ মুখের ভঙ্গি বদলে যাচ্ছে। মনে হচ্ছে দুহাত মেলে হাওয়ায় উঠতে পারলে কেমন হতো। সৌমেন ঘরে ঢুকে গলা ছেড়ে বলল, মাথা ঠিক আছে তো? কোয়েল ওর কোমল সামান্য ভারযুক্ত হাত দুটো দিয়ে জড়িয়ে ধরল সৌমেনের গলা। বলল, এই, আমার একটা গান শোনো না প্লিজ কোয়েল। আমার মাথা খারাপ করো না। কি হলো তোমার? বন্ধুর বাড়ি থেকে নেশা করে এলে? সৌমেন বলল ক্লান্ত গলায়। তুমি একটা বুড়ো, চোখ পাকিয়ে বলল কোয়েল। কোয়েলের কথায় কান না দিয়েই সৌমেন শুয়ে পড়ল। সৌমেনের কানের কাছে এসে কোয়েল ফিস ফিস করে বলল, কাল ওয়াকে বেরোবে? হ্যাঁ, সেটা কি? সৌমেন যেন আকাশ থেকে পড়ল। ওফ, একসঙ্গে দুজনে হাত ধরে হাঁটতাম,
কোয়েল বলল উৎসাহে। লাইট অফ করো, কাল সকাল সকাল উঠতে হবে আমায়। চাটা 7টার মধ্যে দেওয়ার চেষ্টা করো, নইলে ওই দিকে দেরি হয়। আর মাথা ঠান্ডা করো, তোমার পেট গরম হয়ে গেছে। বলতে বলতে সৌমেন নাক ডাকছে। কোয়েলের দু চোখে ঘুম নেই, বারবার মনে পড়ছে বিক্রমের কথাগুলো। কি লাইভলি ছেলেটা, ছেলেই বলা চলে। বয়স বাড়লেও এখনও স্বভাবটা যুবকের মতন, তারুণ্যে ভরপুর। কত প্রাণ আছে ওর মধ্যে। সত্যি ওর বউ খুব লাকি হবে। কোয়েলকে আবার সংসার কারখানায় কল হয়ে শক্তি ক্ষয় করতে হবে। মনে কোনো প্রেম থাকবে না, রোমান্স থাকবে না। একে একে হিংসা, স্বার্থপরতা, দেশ জড়ো হবে। সত্যি বিক্রমের বউটার ভাগ্য ভালো হবে। ভাবার সঙ্গে আর একটা বিপরীত ভাবনা উড়ে এসে মনের ডাল আঁকড়ে বসল। যেন বলছে বিক্রমও বিয়ের পর ঠিক সৌমেন হয়ে যাবে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।